বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের ৭২ নম্বর পৃষ্ঠার ১৭ এবং ১৮ নম্বর প্রশ্ন সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১৭ নম্বর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৭ এবং ১৮ নম্বর প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে কথা না বলে শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে, বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসের কতজন যাত্রী গিয়েছিল? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল এটা আমাদের বের করতে বলছে। আর ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে, একজন মাঝি স্রোতের অনুকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। স্রোতের বেগ এবং নৌকার বেগ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই দুইটি প্রশ্নই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আজকে এই দুইটি প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা ধরে নেব যে, মনে করি বাসে যাত্রী গিয়েছিল x জন। আমাদের কিন্তু প্রশ্নের শেষে বলা আছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম বাসে যাত্রী গিয়েছিল x জন, অর্থাৎ বাসে যাত্রী গিয়েছিল আমরা x জন ধরে নিলাম। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে একটি বাস তারা ভাড়া করছিল হচ্ছে ৫৭০০ টাকা দিয়ে। তাহলে মোট ভাড়া তাদের ৫৭০০ টাকা। এটা কিন্তু x জন যাত্রীর ভাড়া শিক্ষার্থীবৃন্দ। অর্থাৎ x জন যাত্রী বলতে আমরা বুঝবো একটি বাসে যতজন যাত্রী যেতে চাইছিল প্রত্যেক জনেরই ভাড়া হচ্ছে মোট ৫৭০০ টাকা। অর্থাৎ এখানে কিন্তু x জন যাত্রীর ভাড়া আছে ৫৭০০ টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে লিখছি এরকম করে যে x জন যাত্রীর ভাড়া ৫৭০০ টাকা। তাহলে একজন যাত্রীর ভাড়া অর্থাৎ মাথাপিছু একজনের ভাড়া বা জন প্রতি ভাড়া, তুমি যাই লেখো জন প্রতি ভাড়া, তাহলে কত হবে? তাহলে আমাদের মোট ভাড়া যেহেতু ৫৭০০ টাকা, তাহলে একজনের ভাড়া অবশ্যই কম হবে শিক্ষার্থীবৃন্দ। সেজন্য আমাদের একজন বলতে আমরা এখানে x দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে জন প্রতি ভাড়া। তাহলে দেখো একজন যাত্রীর ভাড়া ৫৭০০ টাকা, অতএব একজন যাত্রীর ভাড়া হবে ৫৭০০ ডিভাইডেড x, অবশ্যই কম হবে সেজন্য ভাগ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে কিন্তু আরেকটা কথা বলা আছে যে সব যাত্রী সেদিন যায় নাই, অর্থাৎ যায় নাই। তাহলে কয়জন যায় নাই শিক্ষার্থী বন্ধুরা? ৫ জন কিন্তু যায় নাই। তাহলে সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী হতো শিক্ষার্থীবৃন্দ, দেখো x প্লাস 5 জন, অর্থাৎ আমাদের যাত্রী কিন্তু গিয়েছিল x জন, কিন্তু যাত্রী যাওয়ার কথা ছিল শিক্ষার্থীবৃন্দ ৫। ওই যে আমাদের যে যাত্রী আছে x জন, তার সাথে আরো ৫ জন যাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায় নাই। যদি সব যাত্রী উপস্থিত থাকতো তাহলে যাত্রী হতো x প্লাস 5। আশা করি বুঝতে পারছো, আমাদের যাত্রী গিয়েছিল হচ্ছে x জন, কিন্তু যাওয়ার কথা ছিল আরো ৫ জন বেশি। তাহলে x প্লাস 5 হবে, অবশ্যই যোগ করতে হবে। তাহলে যদি শিক্ষার্থীবৃন্দ দেখো x প্লাস 5 জন যাত্রীর যদি ভাড়া যদি ৫৭০০ টাকা হয়, তাহলে একজন যাত্রীর ভাড়া কত টাকা হতো? তখন কিন্তু ভাড়া আরো কমে যেত। অর্থাৎ একজন যাত্রীর ভাড়া ৫৭০০ টাকা হলে একজন যাত্রীর ভাড়া যা হতো, আরো যদি ৫ জন যাইতো তাহলে কিন্তু ভাড়া আরো কম হইতো। সেজন্য এখানে ভাগ দিছি। এরকম করে কিন্তু লিখতে হবে। যদি কেউ এই লাইনটা না লেখে তাহলে তার অঙ্কটাও হবে। বিভিন্ন গাইডে এরকম করে দেওয়া থাকে যে জন প্রতি ভাড়া ৫৭০০ ডিভাইডেড x, এরকম করে লেখা থাকে। আবার এখানেও লেখা থাকে যে জন প্রতি ভাড়া ৫৭০০ ডিভাইডেড x প্লাস 5। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নে কিন্তু আরেকটি কথা বলছে যে প্রশ্নে বলা আছে কিন্তু যে ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ৩ টাকা করে বৃদ্ধি পেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, মাথাপিছু ভাড়া তাদের আরো ৩ টাকা করে বৃদ্ধি পাইছে। তাহলে এই যে দেখো এখানে আমি শর্ত মতে লিখছি যে ৫৭০০ ডিভাইডেড x, এটা আমাদের কি x জন যাত্রীর মাথাপিছু ভাড়া, অর্থাৎ একজনের ভাড়া, আবার মাইনাস ৫৭০০ ডিভাইডেড x প্লাস 5। এটা আমি লিখছি কারণ দেখো এই যে এটা হচ্ছে আমাদের যাত্রী, যে কয়জন যাত্রী গিয়েছিল তার প্রত্যেকের মাথাপিছু ভাড়া। আবার এটা হচ্ছে ওই যে ৫ জন যাত্রী যাইতে চাইছিল কিন্তু তারা যায় নাই। যদি যাইতো তাহলে তাদের ভাড়া এরকম হইতো। তাহলে আমাদের পার্থক্য কত হইতো সেটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে টাকা থাকতো সেটাই কিন্তু তারা বৃদ্ধি, অর্থাৎ সে টাকায় কিন্তু তারা বেশি দিছে।
এটা কিন্তু সহজেই সবাই বোঝে শিক্ষার্থীবৃন্দ যে ধরো একটা বাস হচ্ছে যে ৫০ জনের জন্য একটা বাস ভাড়া করা হলো। সেটা বাসটা ভাড়া করা হয়েছে ধরো ৳২,০০০ দিয়ে, কিন্তু সেখানে ৫০ জন যাওয়ার পরিবর্তে সেখানে আরো ৫ জন কম গেছে। তাহলে ৪৫ জন গেছে। সো ৫০ জনের ভাড়া হচ্ছে ৳২,০০০ হইতো। কিন্তু ৪৫ জন যাওয়ার পরে ৪৫ জনের ভাড়া কিন্তু ৳২,০০০ দিতে হবে। সুতরাং আমাদের যে মাথাপিছু ভাড়া কিন্তু তাহলে প্রত্যেকের কিন্তু মাথাপিছু ভাড়া কিন্তু বেড়ে গেল। কারণ ওই যে ৫ জন যায় নাই, ওই ৫ জনের যে ভাড়া হবে সেই ৫ জনের ভাড়া কিন্তু প্রত্যেক জনের মাথায় পড়ছে। অর্থাৎ প্রত্যেক জনেকে কিন্তু দেওয়া লাগছে ওই ভাড়াটা। সেজন্য আমরা বিয়োগ করছি। আর কত টাকা হচ্ছে বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে 3। তাহলে এটাও যা, এটাও কিন্তু তাই। তাহলে দেখো x আর x + 5 এটার লসাগু নিছি। লসাগু হচ্ছে x * x + 5। এই দুইটা যেহেতু কোনো কমন নেই সুতরাং দুটাই হবে। তাহলে দেখো এই যে x দ্বারা এই x * x + 5 কে ভাগ দিলে হয় x কেটে যায়, থাকে x + 5। তাহলে x + 5 আবার ৫৭০০ সাথে গুণ দিয়ে দিছি। দেখো ৫৭০০ গুণন x + 5। এবার এই যে মাইনাস আবার x + 5 কেটে গেল, থাকে x আর ৫৭০০ কে গুণ দিয়ে দিছি। দেখো ৫৭০০ * x, আর এপাশে তো ৩ আছে। এখন ৫৭০০ সাথে x গুণ দিয়ে দাও, দেখো ৫৭০০ x হয়। আবার প্লাস ৫৭০০ সাথে ৫ গুণ দাও, দেখো ২৮৫০০ হয়। ৫৭০০ গুণ ৫ তাহলে ২৮৫০০। মাইনাস এখানে ৫৭০০ হয়, ৫৭০০ x আবার ৫৭০০ x কেটে দিলাম। তাহলে থাকলো আমাদের ১৮৫০ সরি তাহলে আমাদের থাকলো কিন্তু ২৮৫০০। ২৮৫০০ আর নিচে দেখো এই x আর x গুণ করে দিছি x² আর x দ্বারা 5 কে গুণ 5x। এপাশে 3। এখন উপরে দেখো থাকলো হচ্ছে ২৮৫০০, আবার নিচে থাকে x² প্লাস 5x সমান 3। এখন আমরা আর গুণ করে দেবো। দেখো শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু একটা নিচে একটা 1 আছে, এরকম আমরা ধরে নেব। তাহলে ২৮৫০০ কে 1 দ্বারা গুণ, আর এটা আমি আর গুণ করতেছি। আবার 3 দিয়ে x² প্লাস 5x কে গুণ দিয়ে দাও। দেখো এইবার শিক্ষার্থী বন্ধু আর গুণ করে দিলাম যে ২৮৫০০ গুণন 1, তাহলে এটা আমি পরে লিখছি। আবার 3 দ্বারা x² প্লাস 5 কে গুণ দিছি। দেখো 3 * x² প্লাস 5, তারপরে 3 দিয়ে x² 5 3 দ্বারা x² কে গুণ দিলে 3x² প্লাস 3 × 5 = 15x। আর ২৮৫০০ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন আমরা এখান থেকে 3 কমন নেব। দেখো 3 এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে 3 যদি কমন নাও তাহলে থাকে x² প্লাস 3 × 5 = 15, 5 আবার ৯৫০০ তার সাথে যদি 3 গুণ দাও তাহলে ২৮৫০০ হয়। তাহলে এটা হওয়ার পর শিক্ষার্থীবৃন্দ এখন 3 দ্বারা ভাগ দিয়ে দিছি। দেখো 0/3, তাহলে এখানে 0 হয়ে যায়। আর আমাদের এটা কিন্তু মিডল টার্ম হয় শিক্ষার্থীবৃন্দ। যদি তুমি মিডল টার্ম না পারো তাহলে এরকম করে করবা, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবা প্রথমে। দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার পরে তুমি এখানে দেখো এই যে মোড অপশন আছে, মোড অপশনে এরকম করে চাপ দেবা, দেখবা যে EQN আসবে। দেখো EQN, তাহলে EQN আছে 1 এ চাপ দাও। চাপ দিলে আসবে আননোনস। এই যে কপি বাটনের ডান পাশে চাপ দাও, দেখো ডিগ্রি আসবে, ডিগ্রি 2। এখন আমাদের A B C এর মান বসাতে হবে। তাহলে দেখো এই যে আমাদের এই সমীকরণ আছে, দেখো এখানে এই সমীকরণটিতে A এর সহগ আমরা ধরে নেব 1 যেহেতু নাই কিছু। আবার B এর সহগ আমরা ধরবো হচ্ছে +5, C এর সহগ ধরবো হচ্ছে ৯৫০০। তাহলে দেখো এখানে লিখতেছি A এর মান বলছে 1, B এর মান হচ্ছে 5, তারপরে হচ্ছে শিক্ষার্থীবৃন্দ C এর মান। তাহলে C এর মান হচ্ছে সমানে চাপ দেওয়ার পরে C এর মান তাহলে -৯৫০০। এখন তুমি সমানে চাপ দাও 2 বার। দেখো শিক্ষার্থীবৃন্দ একবার আসছে কিন্তু 95 প্লাস 95 কিছু নাই মানে প্লাস, আরেকবার দেখো হচ্ছে -100। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের 100 আর 95 আসছে, তাহলে আমরা আমাদের যা অ্যান্সার আসছে সেটার বিপরীত আমরা লিখব। তাহলে +100 x - 95x সমান -৯৫০০ সমান 0। দেখো এখানে 0 হয়ে যায়। এখন আমরা কমন নেব শিক্ষার্থীবৃন্দ। দেখো এখান থেকে যদি x কমন নাও তাহলে x + 100 থাকে, আর -95 কমন নিবা তাহলে x + 100 থাকে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে একটাই মান হয়। আর এখানে দেখো তৃতীয় পদ 95, এই 95টা এই যে x - 95টা বসে যায়। এখন x + 100 সমানও 0 হবে, আবার x - 95 সমানও 0 হবে। তাহলে x সমান -100, আবার এখানে x সমান 95, যেহেতু মাইনাস ছিল
প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না শিক্ষার্থীবৃন্দ, সেজন্য এই অ্যান্সারটা এটা গ্রহণযোগ্য নয়। আর এটা হচ্ছে যাত্রী সংখ্যা ধনাত্মক আসছে, সুতরাং যাত্রী গিয়েছিল 95 জন যাত্রী, তাদের ভাড়া ছিল হচ্ছে 5700 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 18 নম্বর প্রশ্ন দেখব। 18 নম্বর প্রশ্ন বলছে নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ধরে নেব যে নৌকার বেগ x কিলোমিটার, স্রোতের বেগ y কিলোমিটার। তাহলে শিক্ষার্থীবৃন্দ আবার প্রশ্নেই বলা আছে যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে এত, আবার স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে এত। স্রোতের অনুকূল বলতে হচ্ছে যেদিকে বাতাস বইছে নৌকাটা সেদিকেই যাচ্ছে, আবার প্রতিকূল বলতে বাতাসের উল্টো দিকে নৌকা নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু এরকম হবে যে শক্তি বেশি প্রয়োগ করা লাগবে। সো স্রোতের অনুকূলে বেগ ঘন্টায়, আমরা দেখো ওখানেই বলছে যে অনুকূলে বেগ x প্লাস ওয়াই কিলোমিটার, আমরা ধরে নিব যে x প্লাস ওয়াই, অনুকূলে বেগ x প্লাস ওয়াই, অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা একসাথে হচ্ছে, একসাথে যখন হবে তখন যাবে অনুকূলে। শিক্ষার্থী বন্ধু তোমরা বোঝার চেষ্টা করো যে নৌকার বেগ এবং স্রোতের বেগ এই দুইটা যখন একসাথে একই দিকে যাবে তখন সেটা হবে স্রোতের অনুকূল। আবার যখন ধরো স্রোতের বেগ আসতেছে একদিকে, আবার নৌকা যাচ্ছে উল্টো দিকে, তাহলে কিন্তু সেখানে প্রতিকূল অবস্থা সৃষ্টি হচ্ছে, সুতরাং সেখানে হবে x মাইনাস ওয়াই। তাহলে অনুকূল হলে মনে রাখবা x প্লাস ওয়াই, আর প্রতিকূল হলে x মাইনাস ওয়াই। তারপর শিক্ষার্থীবৃন্দ আমরা একটা সূত্র জানি যে এটা হচ্ছে পদার্থের সূত্র, বা এটা একটা গণিতেরই সূত্র যে বেগ সমান আমরা জানি দূরত্ব ডিভাইডেড সময়, অর্থাৎ বেগ বের করতে হলে আমরা দূরত্ব আর সময়, অর্থাৎ দূরত্বকে সময় দ্বারা ভাগ করব, সেটা হচ্ছে বেগের মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নে হচ্ছে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে p ঘন্টায় যায় d কিলোমিটার, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে। তাহলে আমরা লিখবো যে স্রোতের প্রতিকূলে p ঘন্টায় যায় d কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় অবশ্যই কম যাবে, সেজন্য d ডিভাইডেড p কিলোমিটার। একইভাবে স্রোতের অনুকূলে যায় হচ্ছে q ঘন্টায় d কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? d ডিভাইডেড q, তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমরা কি পেলাম দেখো, স্রোতের অনুকূলে পাইলাম হচ্ছে d ডিভাইডেড q, আর স্রোতের প্রতিকূলে পাইলাম d ডিভাইডেড p। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু প্রশ্নে আবার বলা আছে, প্রথমেই ছিল যে স্রোতের অনুকূলের বেগ ছিল x প্লাস ওয়াই, আর প্রতিকূলে ছিল x মাইনাস ওয়াই। তাহলে আমরা এই দুইটা কিন্তু শর্তের মধ্যে বসাইতে পারি যে এইটাও আমাদের অনুকূলের বেগ, এটা আমাদের অনুকূলের বেগ, আবার এইটা প্রতিকূলের বেগ, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এরকম করে বসাতে পারি x মাইনাস ওয়াই সমান d ডিভাইডেড p, এটা যেহেতু প্রতিকূল, এই যে প্রতিকূল, এই যে প্রতিকূল, তাহলে প্রতিকূল সমান প্রতিকূল আমরা বসাই দেবো এবং অনুকূল সমান অনুকূল বসাই দেবো। এটা 1, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধু 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করবা, যোগ করিয়া পাই, তাহলে এই যে 1 নম্বর লিখলা, 2 নম্বর লিখলা। দেখো যেহেতু আমরা এটাকে যোগ করব শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো উপরে এটা লেখার পর নিচে লিখে টান দিয়ে দিবা। এখন দেখো y y কেটে যাবে, মাইনাস প্লাসে কেটে গেল x x টু x, আবার এটা কিন্তু যোগ হবে, তাহলে আমরা যোগ দিয়ে লিখছি, যোগ দিয়ে লেখো, লেখার পর দেখো d দুইটার উপরে লব হচ্ছে d, তাহলে d কে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে উপরে 1 থাকে, 1 ডিভাইডেড p প্লাস 1 ডিভাইডেড q, আবার 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে d ডিভাইডেড 2 ইন্টু 1 ডিভাইডেড p প্লাস 1 ডিভাইডেড q। শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের হচ্ছে x, দেখো x বলতে আমরা কি ধরে নিয়েছিলাম? নৌকার বেগ। তাহলে কিন্তু দেখো শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু নৌকার বেগ চলে আসলো। এখন আমরা স্রোতের বেগ বের করব, এই জন্য আমরা 1 থেকে 2 বিয়োগ করব, নতুবা 2 থেকে 1 বিয়োগ করব। যদি তুমি 2 থেকে 1 বিয়োগ করো তাহলে তোমার মাইনাস আসবে না, আর যদি 1 থেকে 2 বিয়োগ করো তাহলে মাইনাস আসবে। আমি 2 থেকে 1 নম্বর বিয়োগ করিয়া পাই লিখছি x প্লাস ওয়াই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, d ডিভাইডেড q, আবার এটা যেহেতু অনুকূলে ছিল, এবার প্রতিকূলে হচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান d ডিভাইডেড p। এখন যেহেতু তুমি বিয়োগ করতেছো শিক্ষার্থীবৃন্দ, সেজন্য তোমাকে চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো নিচের রাশির চিহ্নের পরিবর্তন শুধুমাত্র, তাহলে এখানে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস। তাহলে দেখো এবার কিন্তু x x কেটে দিবা, তাহলে থাকলো y আর y, 2y, আর এখানে বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধুরা d ডিভাইডেড q মাইনাস d ডিভাইডেড p। এই যে এখন যদি তুমি d উপর থেকে টান দিয়ে নাও তাহলে 1 ডিভাইডেড q মাইনাস 1 ডিভাইডেড p হয়, আর 2 দ্বারা তুমি ভাগ দিয়ে দাও, তাহলে d ডিভাইডেড 2, আর এটা থেকে গেল মাইনাস দিয়ে। তাহলে স্রোতের বেগ, এটা কিসের বেগ? y হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে আমরা পাইলাম কিন্তু স্রোতের বেগ হচ্ছে এটা, এই যে দেখো। আবার নৌকার বেগ এই যে আমরা প্রথমে বের করছিলাম কিলোমিটার পার ঘন্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের 17 এবং 18 নম্বর প্রশ্নের সমাধান। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।